আপনারা যদি দেখেন তাহলে এই বাজেটে এমন কোনো অংশ বর্গ নেই যেটা বাদ গেছে। ঠিক বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী শেষ করার পরে কার্যত এখানে বিরোধীদের বলার কিছু আছে বলে মনে হয় না। একজন প্রবীণ বিধায়ক, তিনি বিরোধী দলেরই একাধিকবার বিধায়ক, অশোক দেব আমাকে বলছিলেন যে বলার কোনো সুযোগ নেই, কিন্তু আইনজীবীদের জন্য কিছু থাকলে ভালো হতো। তিনি প্রফেশনাল আইনজীবী। আমি নিশ্চয়ই বাজেট আলোচনা হবে দুদিন ধরে, 24-25 জবাবি ভাষণ অর্থমন্ত্রী দেবেন। সেক্ষেত্রে আইনজীবীদের কথাও তিনি বিবেচনা করতে পারেন তার দপ্তরের সঙ্গে আলোচনা করে। যাই হোক, বলার কারো সুযোগ নেই। আমরা প্রথমেই বলি, যেহেতু নতুন সরকার এবং তারা সবেমাত্র এসেছেন, ফলে আমরা এই সরকারকে কিছু সময় দিতে চাই। রাজ্য সময় দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই কুণাল ঘোষদের। কি বলবেন? এত সুন্দর একটা বাজেট পেশ হয়েছে, বলার কি আছে? জোর করে বলা ছাড়া কিছু বলার থাকতে পারে না। একটাই থাকতে পারে, সেটা হচ্ছে প্রশংসা, যে এত সুন্দর বাজেট এই 1.5 মাসে কি করে তৈরি করলো এই নতুন সরকার। তো দর্শক শুনলেন, মুখ্যমন্ত্রী উনিও বললেন, একজন এমএলএর কথা বললেন, তিনি তার নিজস্ব ফিল্ডের একটা ব্যাপার বলতে চেয়েছেন, সেটা অন্য বিষয়, কিন্তু সামগ্রিক যে বাজেট সেটা নিয়ে কারো কিছু বলার থাকতে পারে না। বিরোধী হলেও তাদেরও কিছু বলার থাকতে পারে না। এতটাই ভেবে চিন্তে এই বাজেট করা হয়েছে এবং সব দিকটা দেখে বাজেট করা হয়েছে। আমি দর্শক, আমি কেন, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, এর আগে যখন বাজেট পেশ হতো, বাজেট পেশ হওয়ার পরে মিডিয়াতে রিয়াকশান দেখানো হতো, কেমন হয়েছে বাজেট, মানুষের কি রিয়াকশান। তো সেখানে দেখতেন কেউ বলছেন ভালো, কেউ বলছেন খারাপ। কিন্তু গতকাল যে বাজেট পেশ হয়েছে, কালকেও রিয়াকশান দেখছিলাম মিডিয়াতে, কিন্তু কাউকে বিরূপ মন্তব্য করতে দেখিনি, খারাপ বলতে দেখিনি। সকলেই প্রায় বলেছেন দারুণ বাজেট। এবং অনেকে এটাও বলেছেন যে এত ভালো বাজেট একটা নতুন সরকার, যার বয়স মাত্র 1.5 মাস, মানে করতে পারে বলে ভাবিনি। এত সুন্দর বাজেট দর্শক, আমিও ভাবিনি এতটা। আমি ভালো কিছু হবে ভেবেছিলাম, কারণ আমি তো বলেই আসছি যে এই প্রথম অনেক দিন পরে একটা ডাবল ইঞ্জিন সরকার আমরা পেয়েছি, মানে ফিনান্সিয়াল ব্যাকআপ সেন্টারে থাকবে, সুতরাং ভালো কিছু হবে। কিন্তু এতটা ভালো বাজেট পেশ হবে আমিও ভাবিনি। আমি কালকেই বলেছি যে এত রিসার্চ করা একটা বাজেট, মানে কী কী দরকার না দরকার, কোথায় ব্রিজ, কোথায় রাস্তা, কোথায় খাল সংস্কার, মানে এত কিছু ভেবে নেওয়া, মানে গভীর চিন্তা ভাবনা না থাকলে কিন্তু এটা হয় না। এই রাজ্যকে নিয়ে অনেক আগে থেকে পরিকল্পনা না থাকলে কিন্তু এটা হয় না। এত সুন্দর ভাবে গুছিয়ে একটা বাজেট পেশ করা হয়েছে। তো যাই হোক দর্শক, আপনাদেরও মতামত নিশ্চয়ই আছে, রাখবেন, কালকেও রেখেছেন, কেমন হয়েছে বাজেট। আর মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, শুধু কথার কথা না, শুধু বাজেট পেশ না, এগুলোকে বাস্তবায়িত করাটাও আমাদের দায়িত্বের মধ্যে আছে এবং আমরা কিন্তু করব। কথা বলার আরও একটা মাত্রা হতে পারে, কারণ এর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো ট্রেডমিল বাজেট পেশ করতেন, ডুগডুগি বাজেট পেশ করতেন, শুধুই বাজাতেন, বাস্তবে কিছু দেখতে পাওয়া যেত না। নিশ্চয় মনে আছে কয়েক বছর আগে আমি আমার একটা বাজেট মনে পড়ছে, গোটা কলকাতাকে ফ্লাইওভারে মুড়ে ফেলেছিলেন বাজেটে। এখান থেকে সেখানে, ওখান থেকে সেখানে সব ফ্লাইওভার হবে। আজও সেই ফ্লাইওভার দেখতে পাইনি। ফলে উনি ওই রকম বাজেট করতেন, করে ফাটাতেন, কিন্তু আদতে কিছুই দেখতে পেতাম না। তো সেটাই হয়তো মনে করিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, যে আমরা কথা শুধু বলি না, কাজটা করে দেখাই। এবং সত্যি তারা করছেনও। দেখুন না, একটা সরকার এসছে, সংকল্পপত্রে যেসব কথাগুলো বলা হয়েছিল, হয়তো সেই আমি আবার অনেক ক্ষেত্রে বিরোধ করি, যেমন এই বসে বসে মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার
সুস্থ সবল আর্থিকভাবে সচ্ছল পরিবারেরও অনেকে পেয়ে যাচ্ছেন। বিশেষ করে সুস্থ সবল যারা খেটে খেতে পারেন তাদেরকেও বসে বসে 3,000, এটা সত্যি খুব গায়ে লাগে। কিন্তু যেহেতু ওনারা ঘোষণা করেছিলেন সংকল্পপত্রে, এবং ঘোষণা করাটাও জরুরি ছিল সেই সময়, কারণ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে নিয়েছিল টিএমসি, সেখানটা থেকে হঠাতে গেলে একটা ঝটকা দেওয়া দরকার ছিল অফারের, তো সেটা তারা দিয়েছিল। তো সেই জন্য যেহেতু দিয়েছিল কথা, তাই সেটাকে রাখতে হবে। যুবসাথী, মানে যুবসাথী না, এটা ওরা যুবসাথী বলতো, ওই টাইপের, যেহেতু বলেছিল সেগুলো রাখতে হবে, তো সেগুলো রাখছে। আমি নিজেও কোথাও বিশ্বাস করি যারা এই কথাগুলো রাখছেন তাদেরও কোথাও একটা খারাপ লাগার জায়গা থাকতে পারে যে মানুষকে বসে বসে টাকাটা দেওয়াটা ঠিক না, কিন্তু তবু পরিবর্তনটা জরুরি ছিল না। ওইসব না বললে তো পরিবর্তনটাই হতো না, আরও তো সর্বনাশের দিকে চলে যেত। এখন মানুষকে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে, যাতে এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে না থাকতে হয়। কাজ করুন, খেটে খান। একটা জাতি যদি না খাটে, মানুষ যদি না খাটে, একটা জাতি কখনো এগোতে পারে না। যারা সক্ষম, যারা অক্ষম কিছু করার নেই, তাদেরকে সরকার নিশ্চয়ই সাহায্য করবে। যারা সক্ষম তারা বসে বসে টাকা নেবেন, এটা হতে পারে না। কিন্তু এমনই ব্রেনটা ওয়াশ করে দেওয়া হয়েছিল না, বা এমনই ভাতা নির্ভর করে দেওয়া হয়েছিল, মানে সরকার আসা মাত্রই কেন পাচ্ছি না। এখনও দেখবেন যারা নতুন করে ফর্ম ফিল আপ করছেন, হয়তো টাকা ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার, কি হই রই ফেলে দিয়েছে। মানে এতটাই ভাতা নির্ভর করে দেওয়া হয়েছে রাজ্যবাসীকে। খুব খারাপ, এটা একটা বিমার, একটা রোগ হয়ে গেছে আমাদের সমাজে। এই রোগ থেকে বের করা খুব মুশকিল আছে। তবে সরকার তো যেহেতু বলেছে করতে বাধ্য, কিন্তু মামলা করে যারা জনস্বার্থ মামলা করেন, মামলার মাধ্যমে এটাকে আটকানো উচিত যে সুস্থ সবল মানুষকে টাকা দেওয়া যায় না। আরও অনেক কাজ আছে সরকারের, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, পরিকাঠামো। কিন্তু দর্শক, কালকে যারা দেখলাম এত কিছু তো দিল, তার পাশাপাশি স্থায়ী সমাধান মানে স্কুল, কলেজ ইত্যাদি দেখেছেন কীভাবে নতুন করে পুরো সাজানোর পরিকল্পনা পেশ করা হয়েছে। এটাই বলছি যে একদিকে মানুষের ওই ভাতা নির্ভর হয়ে যাওয়াটা, তার সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে হচ্ছে, কিন্তু ওটাতেই থেমে থাকছে না। যেটা ওটাতেই থেমে থাকতো আগের সরকার, ওটাতেই থেমে থাকতো, শুধু ভাতা দাও, এই দাও, হই করো, ব্যাস। স্থায়ী সমাধান হচ্ছিল না, মানে স্কুল কলেজে তালা পড়ে যাচ্ছিল, কিছুই হচ্ছিল না। কিন্তু ওটার পাশাপাশি কালকে যে বাজেট পেশ হয়েছে, বিভিন্ন খাতে যেভাবে টাকা পয়সা দেওয়া হয়েছে, এবং তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্যে, নিশ্চয়ই আপনারা নজর করেছেন যে শুধু ওই ভাতা ওই ব্যাপারটা না, স্থায়ী সমাধান, মানে সত্যিকারের বাংলাকে গড়তে গেলে যেগুলো দরকার সেদিকেও করা হয়েছে। ফলে এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। সিঙ্গেল ইঞ্জিন হলে ওই ভাতাই পেতেন, স্থায়ী সমাধান কিছু হতো না, স্কুল কলেজ বন্ধ হয়ে যেত, ছেলেমেয়েদের ভবিষ্যৎ লাটে উঠে যেত, ভিন রাজ্যে পাড়ি দিতে হতো, কিছু ওইরকম করে গড়িয়ে কিছু পড়াশোনা করে, তারপরে যা হয় অল্প শিক্ষিত, অল্প এতে চুরি, দুর্নীতি, দুষ্কৃতির রাজ, এইগুলো হতো। সুস্থ সমাজ কখনো করতে পারে না। তো ফলে যেভাবে পরিকল্পনা গতকাল পেশ করেছে, দেখলে মনে হবে যেন এই সরকারটা কয়েক বছর ধরে আছে, এত সুন্দর বাজেট পেশ করেছে। কিন্তু এই 1.5 মাসের সরকার যে এত সুন্দর বাজেট পেশ করতে পারে, অভাবনীয়, অপ্রত্যাশিত আমার কাছেও, সেটাই বলতে পারি। তো সেই জন্যে কালকে কী আর বলবেন বিরোধীরা, বলার মতো কিছু আছে জোর করে বলা ছাড়া? এখন ওনাদের এই যে বললেন না কুণাল ঘোষ, আমরা এখন সময় দেবো, হ্যাঁ সময় দেবেন, সময় দেওয়াটাই আপনাদের কাছে কাম্য। কারণ যা করে দিয়ে গেছেন রাজ্যটার হাল, এটাকে গড়তে যখন একটা সরকার কোমর বেঁধে নামছে, আপনাদের সময় দেওয়াটাই দায়িত্বের মধ্যে পড়ে, যদি ন্যূনতম দায়িত্বশীল হন। আর যদি এখানেও ওই সস্তার রাজনীতি করার জন্য হুজ্জতি করেন, উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কত মানুষ এমনি দেখছেন তো ডিম থেরাপি বা কী সব চলছে, তারপর মানুষও তার মতো জায়গা দেখে নেবেন, বেছে নেবেন, বা ট্রিটমেন্ট কাকে কীভাবে করতে হয় সে পন্থা অবলম্বন করে নেবেন। ফলে সাবধান হয়ে থাকবেন। অনেক সর্বনাশ করেছেন। দর্শক, আমি আপনাদেরকে আজকে আরেকটা বিষয়ে একটু চর্চা করব, যেহেতু চর্চা কেউ করছেন, মানে কুণাল ঘোষরা না বললেও আমি দেখছি মুসলিম মহলের কেউ প্রশ্ন তুলছেন, আবার অন্য জায়গা থেকেও কেউ প্রশ্ন তুলছেন। সেটা হচ্ছে যে মুসলমানদের জন্য কেন সেরকম কিছু ঘোষণা করলো না? যারা এটা বলছেন মুসলমানদের জন্য সেরকম কেন ঘোষণা করলো না, তার মধ্যে তারা খবরই রাখেননি কি ঘোষণা হয়েছে। আবার কেউ বলছেন হ্যাঁ ঘোষণা হয়েছে দেখছি, কিন্তু কেন কম, বাজেট কেন কম। আমি বলতে পারি, আমি আগে দেখাই দর্শক কি ঘোষণা হয়েছে। আমি খুব দ্রুত ওই কপিটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, বাজেট কপি, আমার কাছে PDF কপিটা এসছে। সেখানে
আমি একেবারে কোন খাতে কত বরাদ্দ হয়েছে আমি সেই পার্টটাতে ডাইরেক্ট যাব। ওয়েট, 50 পাতার পরে আছে। আমি আগে সব খাতের এগুলো দেখিয়ে দিই, তারপর আমি ওই জায়গাটা আলোচনা করব। দেখুন, টোটাল বাজেটের যে বরাদ্দ পেশের কথা বলা হচ্ছে প্রস্তাবে 4,38,775.29 কোটি টোটাল। এবার কোন খাতে কত দেখুন। কৃষিজ বিপণন বিভাগ 364.99 কোটি, কৃষি বিভাগ 8,565.84 কোটি, প্রাণী সম্পদ উন্নয়ন 1,404.42 কোটি, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ 2,544.48 কোটি, উপভোক্তা বিষয়ক বিভাগ 148.41 কোটি, সমবায় 586.62 কোটি, সংশোধন প্রশাসন বিভাগ 580.55 কোটি, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ 3,035.95 কোটি, পরিবেশ বিভাগ 102.85 কোটি, অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা 546.39 কোটি, মৎস্য বিভাগ 550.38 কোটি, খাদ্য সরবরাহ বিভাগ 8,053.03 কোটি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ 230.69 কোটি, বন বিভাগ 1,198.17 কোটি, স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ, দেখুন একটা বড় বাজেট 24,753.72 কোটি, উচ্চশিক্ষা বিভাগ 7,168.60। আচ্ছা, এটা কিন্তু উচ্চশিক্ষা। এরপরে স্কুল শিক্ষা দেখবেন কত দিয়েছে সেখানে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ 17,925.42। দেখুন, স্বরাষ্ট্র মানে হোম ডিপার্টমেন্ট এবং পার্বত্য, এখানেও কিন্তু একটা বিরাট বরাদ্দ করা হয়েছে। তার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে এই দিকটা সাজানোর চেষ্টা হচ্ছে। আবাসন বিভাগ 303.83 কোটি, শিল্প বাণিজ্য শিল্পোদ্যোগ বিভাগ 3,266.59 কোটি, তথ্য সংস্কৃতি বিষয়ক বিভাগ 815.08 কোটি, তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগ 506.18 কোটি, সেচ ও জলপথ পরিবহন বিভাগ 3,699.11 কোটি, বিচার বিভাগ 1,964.89 কোটি, শ্রম বিভাগ 3,146.69 কোটি, ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগ 1,587.62 কোটি, আইন বিভাগ 24.87 কোটি, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ 351.70 কোটি, ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ 1,814.60 কোটি, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, দেখুন 29-এ এখানে কি বলা হচ্ছে 2,165.42 কোটি। 29 নম্বর যে পয়েন্টটা দেখুন, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিষয়ক বিভাগ 2,165.42 কোটি। যারা বলছেন যে বরাদ্দ হয়নি, এই তো বরাদ্দ হয়েছে। আর যারা বলছেন কম বরাদ্দ হয়েছে, এ তো আপনাদের পোষায়নি। আগে কত বরাদ্দ হতো? 5,000 সামথিং, এখন কত? 2,165। কম মনে হচ্ছে তো? আগের সরকার যে বরাদ্দটা করতো তার কত খরচ করতো জানা আছে? 4 ভাগের 1 ভাগ খরচ করতো কিনা দেখেছেন? শুধু ডুগডুগি বাজানো হতো, ডুগডুগি, দেখো কত দিচ্ছি, শুধু ডুগডুগি, আর ওটা নিয়েই মোল্লা মৌলবীরা ডুগডুগি বাজাতেন। কিন্তু আদতে ওটার খরচ করা কত হতো দেখতেন কি? আর এই সরকার বলেছে যেটা বলছি সেটা করব, এখানে কোনো ডুগডুগি বাজানোর কোনো ব্যাপার নেই। সুতরাং 200 বা 2,000, আপনি মানে ওই সরকার যেটা করতো তার যে খরচ করতো সেই তুলনায় যে বাজেট এখানে দেখানো হচ্ছে, কম কোথায়? তুল্যমূল্য বিচার করে দেখবেন কোথায় কম। 1, 2 হচ্ছে, এত আশা করছেন কি করে? এত আশা করছেন কি করে যে সরকারটা এসছে, আপনাদের ভোট এসেছে ওখানে, এত আশা করছেন কেন? আমি সত্যি কথা, আমি তো এটাও আশা করিনি। কারণ বিজেপির আক্ষেপ আমি অনেকবার শুনেছি, তাই তারা হিন্দু হিন্দু ভাই ভাই ডাকটা দিয়েছিল ভোটের জন্যে। আমি সেটাকে পলিটিক্যাল স্লোগান মনে করি না, সেটাকে ধর্মীয় স্লোগান মনে করি না, পলিটিক্যাল স্লোগান আমার মনে হয়েছিল, কারণ পরিবর্তনটা জরুরি ছিল। পরিবর্তন আনতে গেলে এটা করতে হতো, হিন্দু ভোটটাকে ঐক্যবদ্ধ করতে হতো। তো সত্যি তার রেজাল্টও এসছে, মুসলিম ভোট আসেনি। যারা এক্সপার্ট তারাও সে কথা বলেন, শুধু বিজেপির লোকেরা না। তো তারপরে এত আশা প্রত্যাশা কিসের আপনাদের? যেটা দিয়েছে এ তো আপনাদের ডুগডুগি বাজানো উচিত, যে বাহ দিল, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষাতে এত টাকা দিল, ডুগডুগি বাজানো উচিত আপনাদের, যে কি সুন্দর, মানে এত কিছু পরেও মানে দিল। আবার কথা বলছেন, কেউ বলছেন মুসলমানদেরকে সেই পিছিয়ে রাখার একটা পরিকল্পনা। পিছিয়ে রাখা মানে
সবে তো 1.5 মাস সরকারটা এসছে, পিছিয়ে কোথাও তো রাখতে গেল? তাহলে এটা তো বলতে হবে আপনাদেরকে যে আপনারা পিছিয়ে রয়েছেন, আগের সরকার বা তার আগে পিছিয়ে দিয়ে গেছে। আং বাং কথা কিছু বলতে হয় তাই বলে দিচ্ছে। আমি তো বলবো যে এই সরকার কতটা দায়িত্বশীল। মাদ্রাসার শিক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে, মাদ্রাসার শিক্ষা নিয়ে তার গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে, তারপরেও তারা টাকাটা বরাদ্দ করেছে। এই জন্যই করেছে যে প্রশ্ন হয়তো আমাদের আছে, কিন্তু ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা তো পড়াশোনা করছে, ফলে একেবারে স্টপ কী করে দিই। বাজেট কমিয়েছে বলতে ওনার থেকে কার্যকরী বাজেট, মমতা ব্যানার্জির বাজেটের থেকে এটা কার্যকরী বাজেট, এটা আমি কোথাও বিশ্বাস করি। কিন্তু যে স্টপ করে দেয়নি, স্টপ করে দেওয়া মানে দুম করে থেমে যাওয়া। যেহেতু এখনও মাদ্রাসা শিক্ষা কীভাবে এগোবে তার এখনও আলাদা কোনো ভাবনা চিন্তা এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু হুট করে স্টপ করে দিলে পুরো শিক্ষার সিস্টেমটা থেমে যাবে। ফলে মাদ্রাসা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ একেবারে প্রশ্নের মুখে পড়ে যাবে। যেটুকু যা হচ্ছিল সেটাও প্রশ্নের মুখে পড়ে যাবে। এমনিতেই প্রশ্ন রয়েছে মানে মাদ্রাসার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু একেবারে স্টপ হয়ে যাবে, পুরোপুরি অন্ধকারে চলে যাবে। এই দায়িত্বটা পালন করেছে এই সরকার। কতটা দায়িত্বশীল হলে প্রশ্ন ওঠার পরেও টাকা বরাদ্দ করে। যদি ছেলে মেয়েদের বিষয়ে ভাবনা চিন্তা না থাকতো এই সরকারটার, তাহলে এটাও কিন্তু করতো না। ভোট আসেনি, ভোটে সরকারটা আসেনি, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে, তারপরেও সব কিছু যেহেতু এখনও খতিয়ে দেখে ওঠা সম্ভব হয়নি, সেই জন্যে স্টপ না করে দিয়ে কন্টিনিউ করছে যে চলো চলছে, চলো দিলাম। এটা তো মানে মুসলিমদের প্রশংসা করা উচিত, প্রশংসা করা উচিত যে এত কিছুর পরেও বরাদ্দ করেছে এবং অ্যাক্টিভ এগুলো বাজেট, ওই লোক দেখানো না। যাদের ভোটে সরকারটা বারবার ফিরে আসতো তারা 5,000 টাকা দিত তো, কিন্তু সরকারটা তো তাদের ভোটই আসতো, মুসলিমদের ভোটই তো সরকারটা ফিরে আসতো। তো 5 কেন 50,000 দেওয়া উচিত ছিল তো। তাহলে 5,000 টাকা দিত, তারও কার্যকরী দেখতাম ওই 4 ভাগের 1 ভাগও হচ্ছে না, আর সেটা নিয়ে কথা বলতে এসছেন। সব মূর্খের দল। যারা জানেন তারা জানেন যে টাকা বরাদ্দ হতো এবং তার কত লুটপাট হতো। কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছিল, বসিয়ে দেওয়া থাকে ওই সব দপ্তরে, তারা পকেট গোটা করেন, আর কিছু দেখা হতো না। আর যেটা খরচা হতো সে খরচারও ঠিকঠাক জায়গায় খরচা হতো না, যাতে উন্নতি হয়, পড়াশোনার মান উন্নয়ন। আমরা কি বলছি যে পড়াশোনার মানটা তো ঠিকঠাক হতে হবে। প্রতিষ্ঠানের ভাগ থাকতে পারে, কিন্তু পড়াশোনার মানটা ঠিকঠাক হতে হবে, যাতে করে সর্বস্তরে যে কম্পিটিশন হয় সেখানে অংশ নিতে পারে এখানকার ছেলেমেয়েরাও। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নিটে বা আরও যেসব কম্পিটিশন আছে, কম্পিটিটিভ যেসব এক্সাম, স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে যাতে সেটা পারে এখানকার ছেলেমেয়েরা, সেটা তো করতে হবে। সেটা হয়েছে কই? সেটা হয়েছে কই? কত তফাৎ, একটু খোঁজ নিয়ে দেখবেন কত তফাৎ। মাদ্রাসা যারা আছেন তারা রাগ করতে পারেন আমার উপরে। বলুন তো, মাদ্রাসা থেকে পড়া ছেলেমেয়েরা যখন স্কুলে গিয়ে ভর্তি হয়, কতজন সেই সিলেবাসকে টেনে এগোতে পারে? কতজন এগোতে পারে? হয়তো দুজন 4 জনের ব্যাপারে ওটা বললে তো হবে না। ওভারঅল ভাববেন, ওভারঅল যে মাদ্রাসায় যে সরকারি যে মাদ্রাসাগুলো আছে সেখানে যেভাবে পড়াশোনাটা করানো হয়, যখন তারা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে স্কুলে গিয়ে ভর্তি হয়, তাদের কতজন ঠিক মতো করে পড়াশোনা টানতে পারে? কতজন? জোর করে কথা বললে হবে না, 1-2 উদাহরণ টেনে দিয়ে বললে হবে না আমার এখানকার ছেলে তো এই হয়েছে। ওটা 1-2 উদাহরণ হতে পারে, কিন্তু ওভারঅল যেটা স্কুলে পড়াশোনা করে যেভাবে তারা কম্পিটিটিভ এক্সামে সাফল্য লাভ করে, সেই পার্সেন্টেজটা কষতে হবে, পার্সেন্টেজ। তো ফলে নতুন সরকার এসছে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা আছে। শিক্ষার ব্যাপারটা, শিক্ষা কেমন কি হবে সেটা একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। ছেলেমেয়েরা রাষ্ট্রের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কীভাবে গড়বে, ছেলেমেয়েরা কীভাবে শিক্ষা নেবে, যাতে করে তাদের শিক্ষা ঠিকঠাক হয়, যাতে তারা ভুল শিক্ষার পথে না চলে, এটা একটা রাষ্ট্রের, একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তারা প্রশ্ন তুলতেই পারে, কেউ যদি বলেন আমাদের মাদ্রাসা নিয়ে কেন প্রশ্ন তুলছেন, মানে মাদ্রাসা আপনাদের হতে পারে, ছেলেমেয়েরা কিন্তু রাষ্ট্রের, দেশের, রাজ্যের। একটা রাষ্ট্র তখনই এগোবে যখন রাষ্ট্রের ভবিষ্যৎ মানে শিশু, তারা যদি ঠিকঠাক শিক্ষা পায়। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আছেন যারা দায়িত্বে আছেন আর কি, তেমনি তাদেরও তো দেখতে হবে যে একটা রাষ্ট্র এগোতে গেলে মূল যেটা দরকার সেটা শিক্ষা। সেটা কি হচ্ছে? আমাদের রাষ্ট্রের ছেলেমেয়েরা ছোট থেকে তারা কি ঠিকঠাক শিক্ষা পাচ্ছে? ফলে এটা দেখার দায়িত্ব তাদের। সেই জন্য শিক্ষা নীতি ইত্যাদি তৈরি করতে হয়, সবসময় গা জোয়ারি করলে চলে না।
তাই সরকার যখন বলবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার ব্যাপারে, সেটা সরকারের এখতিয়ার আছে, এটা তার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। কারণ জাতির উন্নতি ঘটানো, দেশের উন্নতি ঘটানো তাদের লক্ষ্য থাকে। ফলে সেটা নিয়ে প্রশ্ন তুললে হই হই রই রই করার কোনো উচিত না। তো যাই হোক, এখনও তো বললাম যে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে কি হবে রূপরেখা আসেনি, কিন্তু দায়িত্বশীল সরকার বলে টোটাল বাজেটকে স্টপ করে দেয়নি, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। এটা গর্ব করা উচিত, গর্ব করা উচিত এই সরকারের ব্যাপারে। দর্শক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বাকিগুলো একটু দেখিয়ে দিই। অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎস বিভাগ 305.87 কোটি, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ 1821.52 কোটি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, এটাও একটা বিগ বাজেট 51,836.55 কোটি, পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগ 1,610.85 কোটি, কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার বিভাগ 378.87 কোটি, পরিকল্পনা পরিসংখ্যান বিভাগ 632.41 কোটি, বিদ্যুৎ বিভাগ 5,345.16 কোটি, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগ 58.65 কোটি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ 12,935.33 কোটি, পূর্ত বিভাগ 7,240.17 কোটি, বিদ্যালয় শিক্ষা বিভাগ, দেখুন স্কুল শিক্ষা বিগ বাজেট 44,948.21 কোটি। স্কুলের পুরো পরিকাঠামো অনেক কিন্তু চেঞ্জ করা হবে বা পর্যাপ্ত করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগ 133.62 কোটি, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ 322.80 কোটি, সুন্দরবন বিষয়ক বিভাগ 1,280.07 কোটি, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ 2,393.20 কোটি, পর্যটন বিভাগ 527.84 কোটি, পরিবহন বিভাগ 2,697.42 কোটি, উপজাতি উন্নয়ন বিভাগ 1,295.14 কোটি, পৌর নগর উন্নয়ন বিভাগ 14,609.77 কোটি, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ 1,550.099 কোটি, মহিলা ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগ, দেখুন এটা একটা বিগ বাজেট, যেহেতু এখানে অন্নপূর্ণা যোজনার ব্যাপারটা রয়েছে 52,308.50 কোটি, যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ 490.54 কোটি। এই হচ্ছে দর্শক টোটাল বাজেট। ওকে, হাঁপিয়ে উঠলাম কোন খাতে কত এটা বলতে গিয়ে। তো দর্শক বলবেন, এবং যারা ওই সংখ্যালঘু মুসলিম মাদ্রাসা এসব নিয়ে প্রশ্ন তুলছেন, বলবেন আপনারা যে ব্যাখ্যা দিলাম ভুল কিছু বললাম কি, একটু ডিপলি ভাববেন, উপর ভাববেন না, সস্তার পলিটিক্স ভাববেন না, আর বেশি গোঁড়ামি দেখাতে যাবেন না, সাম্প্রদায়িক হতে যাবেন না, সুস্থভাবে ভেবে চলুন। আমি তো বলেছি এই সরকারটা যদি থাকে কয়েকটা টার্ম, একটা সময় পরে দেখবেন এই বাংলার মুসলিমদের যে হাল দেখছেন এখনো পর্যন্ত, মানে এই সরকারের আগের সরকারের আমল পর্যন্ত, দেখবেন সেই হাল কতটা ফেরে। একটু অপেক্ষা করুন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।